তুমি একবার আমাকে ভালোবাসার সংজ্ঞা দিয়েছিলে, মনে আছে তোমার? সেদিন ছিল বৃষ্টির দিন, আমি তোমাকে আনতে গিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। তুমি ভালোবাসাকে তুলনা করেছিলে একটা রাবার ব্যান্ডের সাথে। ভালোবাসা হলো একটা রাবার ব্যান্ডের মতো, যার দুপাশে দুজন ধরে থাকে। যদি কেউ একজন এক পাশ থেকে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই অপর পাশের জন আঘাত পাবে। যাকে আপনি ভালোবেসেছেন তাকে আঘাত দেওয়া, নিজের সাথে প্রতারণা করা দুটোই সমান। এটাই তো ছিল, তাই না? এটাই ছিল। হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি মনে হলো। আমি প্রথমে তোমার এই কথাটা শুনে হেসেছিলাম। হ্যাঁ, আমি কারণ জিজ্ঞেস করায় বলেছিলেন কিছু না, তারপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি। তখন কথাটা আমার বিশ্বাস হয়নি, তাই হেসেছিলাম। কিন্তু তায়াঙ্গের সাথে যখন তোমার বিয়ে প্রায় হয়ে যাবে যাবে ভাব, তখন তোমার ভালোবাসার সংজ্ঞাটা আমি বাস্তব উপলব্ধি করতে পেরেছি। কারণ তখন আমি সেই পরিস্থিতিতে পড়েছিলাম। এর আগে কিন্তু আমার কাছে ভালোবাসার উদাহরণ অন্যভাবে ছিল। ভালোবাসার বিবরণ অনেকভাবে দেয়া যায়, তা আপনারটা কি ছিল? ভালোবাসা হচ্ছে এক ধরনের পাগলামি। এখানে ঢুকে গেলে হারাতে চাইলেও হারানো যায় না, ফেরাতে চাইলেও ফেরানো যায় না। একদম ঠিক, খুব সুন্দর কথা। এখনো আমি এটা মানি, কিন্তু তোমার ভালোবাসার সংজ্ঞাটাও আমি উপলব্ধি করে বুঝতে পেরেছি। আমি তার চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে ইফাতের গলা পেয়ে সামনের দিকে ঘুরলাম। ওকে আজকাল দেখা যায় না। মাসখানিক আগে ওর একটা বোন হয়েছে। অবসর সময়ে দুই ভাই বোনকে নিয়ে ব্যস্ত থাকে। আমাকে কোনো বিরক্ত করে না। ইফাত প্রশ্নবোধক চিহ্ন কপালে এঁকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝলাম। ইফাত সামনে এগিয়ে এসে ছলছল নয়নে বলল, এদিকে আয়, আমার কথা শোন। আমি হাত বাড়িয়ে ইফাতকে ডাকলাম। ইফাত নাক টেনে চোখের পানি মুছে বলল, দৌড়ে ছাদে থেকে চলে গেল। আমিও এনাজ একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে রইলাম। ইস, ওদের সাথে কত সময় কাটিয়েছি। ওদেরও খুব মিস করব। চোখ দুটো টলমল করে উঠল। এনাজ এগিয়ে এসে চোখের পানি মুছে দিতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম আমি। মেসেজের টুং শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলাম। এতক্ষণ সপ্তাহ খানিক আগের ভাবনায় বিভোর ছিলাম। সারা বাড়িতে হই হুল্লোড়, কিন্তু আমার মনটা বিষাদে ভরে আছে। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। আজ আমার হলুদ সন্ধ্যা, অথচ আমার মাঝে কোনো আনন্দ নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। বিয়েটা তো আমার ভালোবাসার মানুষের সাথে হচ্ছে, তাহলে এত খারাপ লাগছে কেন? সবাইকে ছেড়ে যাব বলে কি? ছাদে একা দাঁড়িয়ে আছি। পূর্ব দিগন্তে সূর্য মামা তার লাল আভা নিয়ে উদিত হচ্ছে। গায়ে একটা শাল জড়ানো থাকা সত্ত্বেও ভালোই শীত করছে। ঘাসের মধ্যে শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো চিকচিক করছে। আজকের সকালটাকেও শিশির ভেজা রোদ্দুর বলা যায়। কথাটা মাথায় আসতেই ঠোঁটে এক ছিলতে হাসি ফুটে উঠল। এতক্ষণ ডুবেছিলাম সপ্তাহখানেক আগের অতীতে। যেদিন বাসায় আসবো সেদিনের ঘটনা এগুলো। সেই রেশ কাটলো মেসেজের শব্দে। মোবাইল ওপেন করতেই দেখলাম এনাজ 2 মিনিটের একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিও ওপেন করতেই আমার চোখ ছানা বড়া। এই ভিডিও সে পেল কোথা থেকে? নিশ্চয়ই তায়াং ভাইয়ার কাজ। একদিন জামার ভেদ করে পিঠের মধ্যে কিভাবে জানি একটা টিডি পোকা ঢুকে পড়েছিল। আমি সেটা বের করার জন্য লাফালাফি আর বলছিলাম টিডি পোকা। সেটা সুযোগ বুঝে তায়াং ভাইয়া ভিডিও করে নিয়েছিল। টিডি পোকা হলো ছোট কালো চ্যাপ্টা জাতীয় এক ধরনের পোকা, যেটা অনেক লাফায়। এই পোকার কাজই হলো সারাক্ষণ লাফানো। আমি কতগুলো অ্যাংরি রিয়েক্ট দিয়ে তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম, এটা কোথা থেকে পেয়েছেন? বলবো না। জলদি বলুন। মোবাইলে প্রাইভেট ফাইল ঘাটছিলাম, তখন সামনে এটা পেলাম, তাই তোমাকে পাঠিয়ে দিলাম। ট্যাং ভাই দিয়েছে, তাই না? হুম। কবে দিয়েছে? বছর খানিক আগে। ডিলিট করেন। করবো না। ভালো হবে না কিন্তু। না হোক। এবার কিন্তু বেশি হচ্ছে। অপর পাশ থেকে মেসেজ এখনো সিন হয়নি। ট্যাং ভাইয়াকে আগে আলু ভর্তা করব। আমি পিঠে হাত দিয়ে লাফাচ্ছিলাম, সেটা ওকে দেওয়ার কি দরকার ছিল? অবশ্য এখন আর রাগারাগি করার কি দরকার? সে তো আমার জামাই, তার কাছে থাকলে কোনো সমস্যা নেই। সে মেসেজ সিন করলো, টাইপিং এ আছে। সে লিখলো, এই ভিডিওটা দেখেই তোমার নাম আমি টিডি পোকা রেখেছি। আমাকে উদ্ধার করে ফেলেছেন। তুমি তো বাস্তবেও টিডি পোকার মতো লাফাও। কে বলছে আপনাকে? আমি তো দেখেছি। আমাকে রাগানোর ধান্দায় আছেন? অনেক। কথা নেই আপনার সাথে। কথা না বলে যাবে কোথায়? কালকে নিতে আসলে যাবো না তো। কোলে করে নিয়ে যাব। আমি গেলে তো নিয়ে যাবেন। তোমাকে জাপটে ধরে কোলে নিয়ে দৌড় দেবো, তারপর দেখবো তুমি কিভাবে আমার থেকে পালাও। ওয়েট, টাইম ভাইয়া কল দিচ্ছে, তার সাথে একটু কথা বলে নি। ওকে। এনাজের মেসেজ সিন করে তায়াং ভাইয়ার কল রিসিভ করলাম। ভাইয়াকে বড় করে একটা সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলাম।
তায়াং ভাইয়া আক্ষেপের সুরে বলল, আমি আসতে পারবো না বলে মন খারাপ করিস না। এনাজের দিকেও তো আমাকে দেখতে হবে, যেহেতু তোদের বিয়ের ইসলামে আম্মু আসবে না, সে তো ছেলের মা হিসেবে আছে। এখানে না থাকলে বিষয়টা খারাপ দেখায়। তুই মন খারাপ করিস না, আগামীকাল তোর জামাইয়ের সাথে বরযাত্রী হিসেবে চলে আসবো। হাতে কবজি ডুবিয়ে খেতে হবে তো। থাক, সমস্যা নেই, তবে হলুদে তুই এলে খুব খুশি হতাম। আমার তো আর আপন ভাই নেই, তুই থাকলে মনে হতো আমার নিজের ভাই আছে। দুই পক্ষের মানুষ হলে এই একটা জানা, এদিকে গেলে ওই দিকের মানুষ মন খারাপ করে, ওইদিকে গেলে এদিকের মানুষ মন খারাপ করে। আমি কোন দিকে যাব বলতো? ভাইয়া আফসোস করে কথাগুলো বলল। তায়াং ভাইয়া ও খালামণি বর্তমানে ছেলে পক্ষের লোক, তন্নিকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে। ভাইয়া খালামণি আমার হলুদে থাকবে না, তাতে আমারও খারাপ লাগছে, কিন্তু এনাজের দিকটাও আমার বিবেচনা করতে হবে। তাই আমি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, তুই ওইদিকে থাক, এদিকে সামলানোর জন্য অনেক মানুষ আছে, কিন্তু ওই দিকটা সামলানোর জন্য তোর থাকা প্রয়োজন। আর শোন, তাওহিদ ভাইয়াকে বলিস বিকালের মধ্যে শারমিনকে যেন দিয়ে যায়, আর শাহেদ ভাইয়াকে বলিস বিয়ের দিন মোহনাকে নিয়ে আসতে। আচ্ছা, আমি বলে দিব। তনি কোথায়? ঘুমিয়ে রেখেছিলাম, এখন কি করছে জানি না। রনক কি তোদের সাথে? সব একসাথে আমরা। বিকেলে এনাম তাওহিদ ওরা আসবে। কেন? তোর হলুদের জিনিসপত্র দিয়ে যেতে, সাথে বিয়ের জিনিসপত্র দিয়ে যাবে, যাতে আগামীকাল কোনো দেরি না হয়। অনেক সময় তো দেখা যায় বরপক্ষ আসতে দেরি হওয়ায় শাড়ি গহনার কারণে মেয়ের সাজ কমপ্লিট হয় না, তাই আর কি। আগামীকাল শুক্রবার, কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। সাবধানের বার নেই, তাই আগে আগে জিনিসপত্র পাঠিয়ে দিব। আচ্ছা, তাহলে তাদের সাথে শারমিনকে পাঠিয়ে দিস। মোহনাকে তো আনতে পারবি না, তাই ওর কথা বললাম না, তবে আগামীকাল মোহনাকে আনতেই হবে। ওকে, এখন বেরোতে হবে। শাহবাগ যাবো ফুল কিনতে। আমরা বন্ধুরা মিলে ছাদে স্টেজ করে নাচকে হলুদ ছোঁয়াবো। ভিডিও কল দিয়ে দেখাস? এত শখ কেন? যা ভাগ। আমার জামাইয়ের হলুদ ছোঁয়ানো আমি দেখবো না কি তোরা দেখবি? তোকে দেখতে দিব না, আগামীকাল মন ভরে দেখে নিস। ওকে, ফোন রাখ। আল্লাহ হাফেজ। শারমিন ও তাওহিদ ভাইয়ার বিয়ে ঠিক। জানুয়ারিতে ভাইয়ার এক মামা আসবে, তখন বড় করে অনুষ্ঠানের মাধ্যমে শারমিনকে বিয়ে করে নিয়ে যাবে। রনক ও তন্নির বিয়ের কথা চলছে, এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আশা করা যাচ্ছে মাস দুয়েকের মধ্যে এদের বিয়েও হয়ে যাবে। আমি কল কেটে দূরের আলু ক্ষেতের দিকে তাকিয়ে রইলাম। কচি সবুজ রঙের আলু পাতার সারা ক্ষেত ভরপুর, এদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বইনে, আম্মু তোমাকে ডাকে। আলু ক্ষেত থেকে চোখ সরিয়ে ইভার দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বললাম, তুই যা, আমি আসছি। ইভা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি একবার সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে নিচে চলে গেলাম। বারবার কানে একটা কথাই বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে কেউ ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলছে, আজ তোর হলুদ সন্ধ্যা নোভা, আগামীকাল তোর এই বাড়িতে শেষ দিন, তুই সবকিছু ছেড়ে নতুন জীবনে পা রাখবি। হ্যাঁ, সত্যি তো এটাই। আমি সিঁড়ি পেয়ে যেতে যেতে কয়েক লাইন মনে মনে আওড়ালাম। মেয়ে হয়ে জন্মেছি যখন, পরের ঘর তো করতে হবে। এখন মন যে কিছুই মানছে না, ইচ্ছে করছে ছেড়ে যেতে না, তবুও মানতে না চাইলেও মানতে হবে, সব ছেড়ে আমায় যেতেই হবে। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি
তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। সবুজ পাড়ের কাঁচা হলুদ রঙের শাড়ির সাথে কাঁচা ফুলের গহনায় আমাকে বউ বউ লাগছে। আয়নার সামনে গিয়ে নিজে অবাক। মেকআপের কি জাদু বাবা গো বাবা! নিজেকে নিজেই চিনতে পারছি না। পার্লারের মেয়েটাকে এত করে বললাম হলুদ একটু কম সাজাবেন, কিন্তু উনি আমাকে কালো পেতনি থেকে সাদা পেতনি বানিয়ে দিয়েছে। ভাগ্যিস হাত পায়েও একটু মেকআপ করে সাদা করে দিয়েছে, নয়তো মুখে লাইট জ্বলতো আর সারা শরীর লোডশেডিং হয়ে থাকতো। নোফাপু, তোমার হয়েছে? পার্লারের মেয়ে তো সেই কবে তোমাকে সাজিয়ে বেরিয়েছে, তাহলে এখনো বের হচ্ছ না কেন? তন্নি ঝাঁঝালো গলায় চেঁচিয়ে কথাগুলো বলল। ওর সাথে গলা মেলালো আমার বড় ভাগ্নি অনন্যা। শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে অনন্যা আমাকে বলল, খালামণি গো, চলো এবার, তোমাকে অনেক সুন্দর লাগছে, এত আয়না দেখতে হবে না। আঙ্কেল তো আজকে তোমাকে নিতে আসবে না। অর্থী 2 হাত কোমরে রেখে শাসনের সুরে বলল, ওইদিকে সব ঠিক হয়ে গেছে, কিন্তু তোমারই হয় না। নানা ভাই চিল্লাচিল্লি শুরু করে দিবে। আমি সবার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ওদের সবার পরনে সবুজ রঙের শাড়ি, হলুদ ব্লাউজ, মাথায় কানে গলায় হলুদ রঙের প্লাস্টিকের ফুলের সেট, খোপায় গাছরা। এক একজন মেকআপের জাদুতে পরি হয়ে আছে। ছেলেদের হলুদ পাঞ্জাবির সাথে সবুজ রঙের কোটি। আমাকে হাসতে দেখে তন্নি চেঁচিয়ে বলল, দাঁত পরে কেলিও, এখন দয়া করে রুম থেকে বের হও, সবাই চেঁচানো শুরু করবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ফুলের গহনা ঠিক করতে করতে বললাম, সব ঠিক তো? গিয়ে কিন্তু বসে থাকতে পারবো না, এমনি আমার শীত করছে। তারপর আজকে চলবে আমার ওপর খাওয়ার অত্যাচার। নূর আপি ইভা কোথায়? আমার 3 চাচাতো ভাইয়ের বউ কি রেডি হয়েছে? অর্থী আমার হাত ধরে রুম থেকে টেনে নিতে নিতে বলল, চলো এখন, সবাই রেডি হয়ে গেছে, কিন্তু তুমি বের হও না, অনেক দেরি হয়ে গেছে খালামণি। আমি ওর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, একটু দাঁড়াও তোরা, তোর আঙ্কেল ভিডিও কল দেবে, তাকে দেখিয়ে তারপর বের হব, এর জন্য দেরি হচ্ছে। তন্নি, অনন্যা, অর্থী একসাথে চেঁচিয়ে উঠল। অনন্যা কাছে এসে আমার গাল টেনে দিয়ে বলল, তাহলে এই ঘটনা, তুমি আঙ্কেলের সাথে কথা বলবে বলে এত দেরি করেছো? আমি লাজুক হাসি দিয়ে মোবাইল নিলাম। আমি ভিডিও কল দেওয়ার আগে এনাজ দিয়ে ফেলেছে। আমি রিসিভ করতেই এক হাত মাথায় দিয়ে হা হয়ে রইল। তাকে এভাবে দেখে আমি মুখ টিপে হেসে উঠলাম। মাথার থেকে হাত সরিয়ে মুখের সামনে দিয়ে চোখ দুটো রসগোল্লা করে বলল, মাশাল্লাহ, আমার বউটাকে তো পরীর মতো লাগছে। আমার তো চোখ সরানো দায় হয়ে পড়েছে। কাজ হলে টিপ করে নিও, কারণ নজর লেগে গেলে আমি শেষ। আমার পাঞ্জাবি কোথায়? শুধু পাতলা গেঞ্জি পরে বসে আছেন যে? তোমার দেবর আমার আগে তোমাকে হলুদ ছোঁয়াতে গিয়েছে, ওকে ছাড়া কি আমি কিছু করতে পারি? তায়াং ভাইয়া কোথায়? ওকে একটু মোবাইলটা দিন তো, ওর সাথে একটু কথা বলি। তায়াং তো এখানে নেই। কোথায়? আমি বলতে পারবো না। ইমরান হাশমি ভাইয়া, শাহেদ ভাইয়া, রায়হান, তাওহিদ ভাইয়ার বাবা মা আসার কথা শুনছিলাম, তারা কি আসছে? হ্যাঁ, সবাই আসছে। তায়াং ভাইয়াকে বলেন ওকে আমাদের বাসার কুকুর তাড়ানোর দায়িত্ব রাখতে চেয়েছিল, কিন্তু ও তো এলোই না, আগেই ভয় পেয়ে গেছে। তায়াং শুনলে দিবনি মায়ের। কিছু করতে পারবো না। জানো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আগামীকাল আমাদের বিয়ে। আজ হলুদ, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমারও মনে হচ্ছে। আমরা কথা বলছি, অর্থী দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনন্যা, তন্নি বাইরে চলে গেছে। সদর দরজায় দাঁড়িয়ে ক্যামেরাম্যান চেঁচিয়ে বলল, বউ কই, এবার বের হন, ভিডিও তো শুরু করতে হবে। মাথায় ওড়না ধারণের লোকটা তৈরি থাকে। বউয়ের মা বাবা রেডি তো? ইভা দৌড়ে এসে রুমে ঢুকে বিরক্তি নিয়ে বলল, বইনে, তোমার কি হলুদের অনুষ্ঠান করার ইচ্ছা আছে? থাকলে বের হও। ওইদিকে সামাদ ভাইয়া, আব্বু, কাকুরা আমারে বকতাছে। আমি আর নূর আপি ডিসপ্লে খাবার সাজাইতে গিয়ে দেরি করে ফেলেছি। রেডি হয়ে দেখি তোমার হয় নাই। এবার রুম থেকে বের হও। আমি মোবাইলের থেকে চোখ সরিয়ে ইভার দিকে তাকিয়ে বললাম, এক্ষুনি বের হব? নূর আপের হইছে? সবার সবকিছু হয়েছে, শুধু তোমার ছাড়া। আমি তো রেডি। তাহলে বের হও না কেন?
তোর ভাইয়ার সাথে কথা বলতেছি। পরে মন ভরে বলো। এখন ভালোই ভালোই অনুষ্ঠান শেষ করতে দাও। ইভা এক দফা ঝেড়ে বের হয়ে গেল। আমি অর্থিকে ডেকে বললাম, অর্থি শুনে যাও তো খালামণি। হ্যাঁ খালামণি বলো। তোমার আঙ্কেল ভিডিও কলে সব দেখবো, তুমি ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইল ধরে রেখে সব দেখাবা। আচ্ছা খালামণি, মোবাইল দাও। আমি এনাজে থেকে বিদায় নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। সামাদ ভাইয়া ধমক দিয়ে বলল, তোর কি হয় না? কত সাজিস, এখন শুরু করলে বেশি রাত হয়ে যাবে, তখন আরেক ঝামেলা। শীতের রাতে কি এত দেরি করতে হয়? সব মিলিয়ে আবার আমাকে বকা শুরু করছিস তোরা। আজকে যে আমার গায়ে হলুদ তাও ভুলে গেছিস। কালকে তো চলে যাব, এখন একটু রেহাই দে। কোথায় ক্যামেরাম্যান? তাকে এখন আসতে বল। এখানেই তো ছিল, কোথায় গেল আবার? তোর বউ ভাবিদের সাজ কমপ্লিট তো? তুই বের হ, বাকি সব চলে যাক। কাকাই যখন রেগে বলবো কিছু করতে হবে না, তখন ভালো হবে। কিচ্ছু বলবে না। অনন্যা, ইভা, তন্নি কোথায়? ওদের একটু ডেকে দিস তো। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। সামাদ ভাইয়া চলে গেল। এই মাসের 18 তারিখে ওর প্রবাস যাওয়ার ফ্লাইট ছিল। আমার বিয়ে উপলক্ষে 1 মাস সময় বাড়িয়েছে। সব রেডি হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। ঐশী, আশা, নাবিলা সব মিলে হুলস্থুল করছে। নূর আপি আমার সামনে এসে বলল, দেখ তো কানের দুলটা ঠিক আছে কিনা, ব্যথা পাচ্ছি কেন? দাও আমি ঠিক করে দিই। তোর দেবররা কত দূর আছে? আমি জানি না, এনাজকে তো এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলাম না। ওর না ধরবে কে কে। আমি কিন্তু নাচতে নাচতে স্টেজে উঠবো। আমার সাথে সাথে তোমরাও নাচবা। কেন রে, আমরা নাচবো কেন? বিয়ে তো তোর, তোর বিয়ে তুই নাচবি। আমি নূর আপির কানের দুলটা ঠিক করে দিয়ে সোফায় পা ছাড়িয়ে বসে রইলাম। এতক্ষণ সব মিলে আমাকে বকে এখন হাওয়া। আমার জামাইটার সাথে ভালো করে কথাও বলতে দিল না। অর্থে মোবাইল নিয়ে স্টেজের দিকে চলে গেছে। আমার বর মহোদয় হলুদের স্টেজ দেখবে। অবশেষে তাদের সবার খেয়াল হলো বউ বেচারি হাত পা ছড়িয়ে সোফায় বসে আছে। এগিয়ে এসে বাকি কাজগুলো সমাধান করতে লাগলো। আব্বু আম্মুর সাথে রুমে ভিডিও করলো। তারপর মাথায় ওড়না ধরে স্টেজে নিয়ে যাওয়া হলো। ইভা, তন্নি, অনন্যা, অর্থি এই 4 জন ওড়না ধরছে। আমি নাচতে নাচতে স্টেজে উঠছি। সব আমার কাণ্ড দেখে হাসছে। আমার সাথে ওরা 4 জনও নাচে। এক একজন তো বিয়ে পাগলি খেতাবও দিয়ে দিয়েছে। যে যা খুশি বলুক, আমার কি। প্রিয় মানুষটার সাথে বিয়ে হওয়ার আনন্দ তারা কি বুঝবে। স্টেজের সোফায় বসার আগেও একচোট নাচলাম। পাশে ছোট্ট একটা সাউন্ড বক্সে বলিউডের হিট গান ছাড়া আছে। অনেক কষ্ট করে বক্স ম্যানেজ করতে পেরেছি। আব্বু তো কিছুতেই গান বাজাতে দেবে না। সবাই আব্বুকে অনেকটা ধরে বেঁধে রাজি করছে। সামাদ ভাইয়ার বিয়েতে বক্স বাজেনি, তাই আব্বুর আরো রাজি হয়নি। অনেক কষ্টে যখন রাজি করালো তখন ছোট বক্স আনার অনুমতি দিল, যাতে গানের শব্দ আমাদের বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে না যায়। এতেই সব খুশি। গান বাজাতে দেবে এটাই অনেক। আমার ওপর খাবারের অত্যাচার শুরু হয়ে গেছে। আব্বু আম্মুর পর একে একে 2 চাচা চাচি এসছে। তারপর শাহিনুর আপু ও দুলা ভাই। এরপরে 3 চাচাতো ভাই তাদের বউ নিয়ে স্টেজে উঠলো। সবাই খাইয়ে খাইয়ে আমাকে আজ ঢোল বানিয়ে দেবে। সামাদ ভাইয়া 1 পিস মিষ্টি বাড়িয়ে দিতেই আমি নাক মুখ ছিটকে বললাম, ভাইয়া মিষ্টি খাবো না, অন্য কিছু দে। পায়েস খাবি? না, অন্য কিছু। তুই মিষ্টিই খাবি, আমাকে হলুদের দিন ইচ্ছে মতো খাইয়ে গেছিস। প্লেটে 500 টাকা রেখে যাস। তোকে খাইয়ে দেব, আবার টাকাও দেব। হ্যাঁ, সব নাকি? কিপটা, টাকা দিয়ে যাবি। ময়দা মেখে তো ময়দা সুন্দরী হয়ে গেছিস। হ্যাঁ, এক একটা কয়েক কেজি আটা ময়দা মাখছিস তোরা। তোর হলুদে সাজতে পারি নাই, সেই দুঃখে আমি শেষ, তাই নিজের হলুদে সাজছি। ও মারিয়া, দেখছো কিভাবে অপমান করলো আমাদের। আমরা বলে ময়দা সুন্দরী। মারিয়া ভাবি চোখ পাকিয়ে সামাদ ভাইকে বলল। আমি আস্তে করে সামাদ ভাইয়ার সামনে মুখ নিয়ে বললাম, দিয়েছি তোর বউকে রাগিয়ে, এবার সামলা গিয়ে। মারিয়া ভাবি মুখ ঝামটা মেরে গটগট পায়ে স্টেজ থেকে নেমে গেল। যাওয়ার আগে আমি ভাবিকে একটা চোখ মারলাম। ভাবি খিলখিল করে হেসে উঠল। সামাদ ভাইয়া দ্রুত পায়ে
তার বউয়ের পেছনে ছুটলো। একে একে বাসার সবাই হলুদের ছোঁয়া দিয়ে গেল, সাথে খাবারের অত্যাচার। পাক্কা 2 ঘন্টা পর সবার হলুদ দেয়া শেষ হলো। চুপচাপ স্টেজে বসে আছি। নূর আপির দিকে তাকিয়ে দেখলাম বিষণ্ণ মনে একটা খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তায়াং ভাইয়া নেই বলে নিশ্চয়ই মন খারাপ তার। সবাই যার যার স্বামীর সাথে এসে আমাকে হলুদ ছুঁয়ে যাচ্ছে। এতে হয়তো তারও খারাপ লাগছে। তার মন ভালো করার জন্য আমি তাকে ডেকে বললাম, ও নূর আপি, বিরিয়ানি তো এখনো হয়নি, তুমি প্লেট নিয়ে এক্ষুনি দাঁড়াইছ? মাত্র মাংস কষাইতেছে, বিরিয়ানি হতে দেরি আছে। বেশি ক্ষুধা লাগলে এদিকে আসো, আমার সামনে বহুত খাবার আছে, এগুলোর থেকে খেয়ে আমার ওপর খাবারের অত্যাচার কমিয়ে নাও। নূর আপি চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আসতেছি আমি, বিরিয়ানির জন্য দাঁড়ায় আছি। তোকে কে বলল? শাহিনুর আপু এটা ধরাই দিল, তোর মাথায় এই প্লেট ভাঙবো আমি। আরে রেগো না, 1 প্লেট বিরিয়ানি তো। তুমি যেভাবে এক দৃষ্টিতে বিরিয়ানির ডেচকির দিকে তাকিয়ে আছো, তাতে তো আমার ভয় করছে তোমার নজরে আবার বাকি সবার পেট ব্যথা না করে। নূর আপি স্টেজে উঠে দুম করে আমার পিঠে একটা কিল বসিয়ে দিল। আমি পিঠ বাঁকিয়ে আহ করে চিৎকার করে উঠলাম। হাসতে হাসতে বলল, আমি বিরিয়ানির ডেস্কের দিকে তাকিয়ে আছি। তাই তো দেখলাম তুমি যেখানে দাঁড়িয়েছিলা সেই বরাবরই বিরিয়ানির ডেস্কিতে বিরিয়ানি রান্না হচ্ছে। কে জানে তাকিয়ে তাকিয়ে লালা ফেলছো কিনা, আমি তো দেখি নাই। নূর আপি আমার কান টেনে ধরে বলল, তোকে এখন কিন্তু ইচ্ছে মতো মারবো। আহ নূর আপি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। নূর আপি কান ছেড়ে দিয়ে শাসানো গলায় বলল, হলুদে স্টেজে বসেও দুষ্টুমি করছিস? কি করবো গো নূর আপি, বিয়েটা আমার এনজিও সংস্থার সাথে হচ্ছে, তাই আমি অনেক খুশি। কিন্তু সবাইকে ছেড়ে যাব এই কথাটা যখনই মনে হচ্ছে বুক ফেটে কান্না আসছে। সেগুলোকে দমাতে এখন আমাকে দুষ্টুমিতেই মেতে থাকতে হবে। আব্বু আম্মুর মুখের দিকে তাকালে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। চোখের কোণে আসা পানিকে নিচে পড়তে দিলাম না, টিস্যু দিয়ে মুছে ফেললাম। ক্যামেরাম্যান জিজ্ঞেস করলো, আপু আরো কেউ বাকি আছে? এদিকে শারমিন আসেনি, আরো মানুষ আছে। এদিক সেদিক তাকিয়ে তাকে বললাম, ভাইয়া আরো মানুষ আছে, আমার একমাত্র দেবর আসছে, সাথে বরের বন্ধুরা। আচ্ছা আপু, সমস্যা নেই। ওদের জন্য অপেক্ষা করতে বলে আবারও চুপ করে বসলাম। আব্বু রান্নার তদারকি করছে, আম্মু রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ছে। সাউন্ড বক্সে অক্ষয় কুমার ও ক্যাটরিনার নতুন মুভির নাজা গানটা বাজছে। সাউন্ড বক্সে গান বাজানোর দায়িত্বে আছে মুহিন। আমাকে ছাড়া হলুদের অনুষ্ঠান শেষ? তায়াং ভাইয়ার কণ্ঠ শুনে চমকে উঠলাম। সামনে তাকিয়ে অবাক। ভাইয়া 2 হাত কোমরে রেখে আমার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। ভাইয়াকে দেখে ঠিক কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। নূর আপির দিকে তাকিয়ে দেখলাম তারও আমার মতো রিয়াকশন। আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভাইয়া আমাকে আশ্বস্ত গলায় বলল, আরে কাঁদছিস কেন? আমি তো এসে পড়েছি, তাই না? বেশি কাঁদলে সব মেকআপ নষ্ট হয়ে রিয়েল শাকচুনিতে পরিণত হবে। তবুও আমি ওকে ছাড়লাম না। নাক টেনে কাঁদতে কাঁদতে বললাম, আমি ভাবছি তুই আসবি না। আমার বোনের গায়ে হলুদে আমি থাকবো না? তা কি হয় বল? তাই তো না এসে পারলাম না। এখন কান্না বন্ধ কর। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। তোর খুশির জন্যই তো আসছি আমি। আয় আমাকে হলুদ দিবি। না, তোর বিয়ে কুকুর তাড়াতে আসছি আমি। তোকে হলুদ দিয়ে কি করবো বল? যে কাজে আসছি তাই করি তাহলে। আমি ভাইয়াকে ছেড়ে ওর বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে বললাম, এনা যে এই কথাও বলে দিয়েছে। এবার একটু দূরে সরত, আমাকে একটু হাওয়া বাতাস খেতে দে। এতক্ষণ বিশাল এক হাতে আমাকে ঝাপটে ধরেছিল, নড়তে চড়তেও পারিনি। আমি চোখ দুটো ছোট ছোট করে চেঁচিয়ে বললাম, তাই ভাইয়া। অনেক ভয় পাইছি। এবার বোন জলদি কি স্টেজে বস, তোকে হলুদ দিয়ে আবার যেতে হবে আমাদের। বাকি সবাই কোথায়? আসতেছে। তোর জন্য নুরাপিও আমায় হলুদ দেয়নি। তাই নাকি? তাহলে আমরা জামাই বউ একসাথে হলুদ ছোঁয়াই। কোথায় আমার বউ? দেখ এদিকেই আছে। ক্যামেরাম্যান কোথায়? তায়াং ভাইয়া নুরাপির সাথে কথা বলতে চলে গেল। আমি ক্যামেরাম্যানকে ডাকতেই সে হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল, জি আপু, কিছু বলবেন? মানুষ চলে আসছে, ভিডিও শুরু করেন। ওকে আপু।
শারমিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। আকম্বিকতায় আমি কিছুটা হকচকিয়ে গেলাম। শারমিনকে ছাড়িয়ে বললাম, এই তোদের আসার সময় হলো, 10টা বেজে গেছে প্রায়। শারমিন ঠোঁট উল্টে বলল, আমার কোনো দোষ নেই, এরাই দেরি করে বের হয়েছে। বৃহস্পতিবার কি জ্যাম থাকে জানিসই তো। ভাগ্য ভালো আমি পুরো রেডি হয়ে এসেছি, নয়তো আজকে আমার আর শাড়ি পরতে হতো না। একটু জিরিয়ে নে। শারমিনকে চেয়ার টেনে বসিয়ে দিলাম। তাওহিদ ভাইয়া, এনাম, রনক সাথে কুশলাদি বিনিময় করলাম। এনাম চোখ দুটো গোল গোল করে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনাকে আজ যা লাগছে না, ভাইয়া সরাসরি দেখলে সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। শুক্রিয়া ভাইয়া। দাঁড়াই আছেন কেন? বসেন আপনারা। এই অনন্যা, অর্থি, এদিকে একটু আসিস। রনকের চোখ দুটো এদিক সেদিক চলমান, বোঝাই যাচ্ছে তন্নিকে খুঁজছে। আমি তাকে বললাম, তন্নি এদিকেই আছে, ভালো করে খুঁজে দেখেন। না মানে আমি এমনি দেখছিলাম। কাউকে খুঁজছিলেন তা আমি জানি, এত ভনিতা করতে হবে না। এনাম আমার হাতে বিয়ের শাড়ি গহনার প্যাকেট তুলে দিয়ে বলল, ভাবি যা করার একটু তাড়াতাড়ি করেন, আমাদের আবার ফিরতে হবে। ঢাকায় গিয়ে আবার ভাইয়াকে হলুদ ছোঁয়াবো। তাই বলে আপ্যায়ন করব না? এটা কোনো কথা হলো নাকি? আপনারা বসেন, আমি ইভাকে ডেকে আপ্যায়নের ব্যবস্থা করতে বলে দিলাম। এর ফাঁকে তারা সবাই হলুদ ছোঁয়াবে। প্রথমে তায়াং ভাইয়া ও নুরাপি, তারপর তাওহিদ ভাইয়া ও শারমিন। তন্নি রনকের সাথে আরেকবার হলুদ ছোঁয়াতে এলো। এনাম একা উঠে আমার সাথে বসে আফসোসের সুরে বলল, আমার তো কেউ নেই, তাই আমি একাই দিয়ে গেলাম। সবাই জোড়া জোড়া, এদের মাঝখানে নিজেকে অসহায় শিশু মনে হচ্ছে। আমি ফিক করে হেসে উঠলাম। হলুদের পর্ব অবশেষে শেষ হলো। এখন মেহেদি দেওয়ার পালা। ইভা, তন্নি দুজনে মেহেদি নিয়ে দুই পাশে বসলো। ক্যামেরাম্যান ভিডিও শুরু করছে। তায়াং ভাইয়া বিদায় নিয়ে চলে গেল। আধা ঘন্টার বেশি থাকিনি। ওদের ফিরতে হবে বলে কেউ জোরও করেনি। বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে, পেট পুরো ভর্তি। নড়তে চড়তেও পারছি না। নিজেকে এখন মোটাসোটা হাতি মনে হচ্ছে। এখন আবার মেহেদি নিয়ে বসে থাকতে হবে। বিয়ে তো নয়, আমার উপর অত্যাচার, তার মধ্যে সারা রাত জেগে থাকতে হবে। এই কথা মনে আসতে আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি জানি একটুর জন্য চোখ লাগাতে পারবো না। এভাবে আমাকে না জ্বালালেও পারতো। চোখ দুটো জ্বলতেছে, সারা রাত ঘুমোতে দেয়নি পুচকেগুলো। সাথে আমার জামাইটা অডিও কল দিয়ে সারা রাত জাগিয়ে রেখেছে। ফজরের নামাজের পর চোখ দুটো একটু বন্ধ করেছিলাম। সকালের হুলস্থুলে জেগে গেছি। এই 3 দিন আমার ঘুম চাঁদের দেশে যাবে। খিচুড়ি খাওয়ার ধুম পড়েছে। চোখে মুখে পানি দিয়ে মাথায় আধ ঘোমটাটা টেনে বাইরে চলে গেলাম। আমাকে দেখেই নুরাপি বলল, এই নভি, এদিকে আয়, তোকে খাইয়ে দেই। না গো, খেতে ইচ্ছে হচ্ছে না। এদিকে আসতে বলছি। রাতে জোর করে এক গাদা খাইয়ে দিস। কথা কম বলে এদিকে আয়। চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ালাম। এখন না খেলে রাগ করবে সে। তন্নি, ইভা, অনন্যা, অর্থি এক টেবিলে গোল করে বসেছে। শাহিনুর আপু অনন্যাকে কি জানি বলেছে, যার জন্য অনন্যা রাগ করে খাবে না বলছে। আমি অনন্যাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অন্যা, খাবার নিয়ে রাগ কেন? অনন্যার উত্তর দেওয়ার আগে মুখ টিপে হেসে ইভা বলে উঠল, অন্যার প্লেটে কোনো গোস্ত পড়েনি, তাই অন্যা খাবে না বলেছে। অনন্যা রেগে ইভার দিকে তাকালো। তারপর চেয়ার থেকে উঠে ইভার গালে জোরে টান দিয়ে বলল, তুই আরো মায়ের খাবি। ইভা এসব তোয়াক্কা না করে মুখ ভেঙচি কেটে বলল, সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। এক পিস গোস্ত পাসনি বলে এত কান্নাকাটি করে কি দরকার? খিচুড়ির বোল থেকে খুঁজে নেই। ইভার সাথে এবার সুর মেলালো অর্থি। থাক আপনি রাগ করিস না, আমার প্লেটে অনেক গোস্ত আছে, এখান থেকে 2 পিস নিয়ে যা, তবুও কান্না করিস না। অনন্যা ফোঁস করে রেগে ওদের দুজনকে বলল, তোরা দুজন সত্যি আমার হাতে এখন মায়ের খাবি। নোভা খালামণি ওদের কিছু বলো, নইলে আমি যে ওদের কি বলবো তা আমি নিজেও জানি না। সকাল থেকে আমার পিছে লাগছে। আমি বলবো কি? ওদের খুনসুটি দেখে মিটমিট করে হাসছি। তন্নির দিকে তাকাতেই আমার মুখের হাসি মিয়ে গেল। ও মন খারাপ করে প্লেটের খাবার নাড়াচাড়া করছে।
নিশ্চয়ই আমারও তাইম ভাইয়ার সাথে করা দুষ্টুমির কথা মনে পড়ে গেছে। আমি নূর আপির পাশ থেকে সরে তন্নির সামনে চলে এলাম। ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে তোর? আমাকে কি খাইয়ে দিবি না? তন্নি ছল ছল চোখে আমার দিকে তাকালো। প্লেট থেকে এক লোকমা খিচুড়ি আমার মুখে দিয়েই চোখের পানি ছেড়ে দিল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম,